শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল 9টা 30 মিনিটে এই ক্লাসটি আমার ছিল, তো পরীক্ষা ডিউটির কারণে যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারিনি, তাই আমি এই সময়টা ক্লাসে এসেছি তোমাদের সাথে। তো সকলকে অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। তো উপস্থাপনায় আছে আমি মোহাম্মদ মানিক মিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বয়লার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, যার বিষয় কোড হচ্ছে 67152। আর শিক্ষার্থী হচ্ছে পঞ্চম সেমিস্টারের পাওয়ার টেকনোলজি সকল শিক্ষার্থীবৃন্দ। তো শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি যে টপিকটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব এই বয়লার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্সের, সেটি হচ্ছে চতুর্থ অধ্যায় বয়লার পরিদর্শন এবং অপারেশন বৈশিষ্ট্য। কীভাবে আমরা বয়লারকে পরিদর্শন করব বা বয়লারের যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেগুলো কীভাবে আমরা ফাইন্ড আউট করব, অথবা সেই সমস্যাগুলো কীভাবে আমি চিহ্নিত করতে পারবো, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা আজকের এই ক্লাসটি সম্পূর্ণ করতে পারি, তাহলে আমরা যে বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবো এই অধ্যায়ে, সেটি হচ্ছে যে বয়লার ইন্সপেকশন কি, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে পারবো বা আমরা শিখতে পারবো। তারপর হচ্ছে বয়লার স্টার্ট এবং স্টপের প্রক্রিয়াগুলো কি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারবো বা আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দরা, যারা আমার এই মেসেজটি শুনেছো তারা হয়তো এই ক্লাসে অ্যাটেন্ড করেছো। তো যারা অ্যাটেন্ড করেছো তাদের নিজের রুল, তারপর হচ্ছে পর্ব শিফট, অবশ্যই পাওয়ার টেকনোলজি শিক্ষার্থী হবে, তাদের পর্ব শিফট এবং রুল কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর হচ্ছে আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা সেটিও আমাকে জানিয়ে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আরও জানবো যে থার্মাল শক এবং ওয়াটার হ্যামারিং কি, এই দুইটা জিনিস বয়লারে কাজ করে বা এই দুইটা সমস্যা বয়লারের মাঝে মধ্যে হয়ে থাকে বয়লারের লাইনে। তো এই জিনিসগুলো আমরা সেই সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব, থার্মাল শক এবং ওয়াটার হ্যামারিং। তারপর হচ্ছে আমরা আলোচনা করব বয়লারের রুটিন মেনটেন্যান্স কি। ইঞ্জিনের যেরকম রুটিন মেনটেন্যান্স আছে, এরকম বয়লারেরও আমার রুটিন মেনটেন্যান্স প্রয়োজন। তো এই বয়লারের রুটিন মেনটেন্যান্সগুলো কীরকম হবে, কীভাবে করতে হবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমার এই বয়লার প্রেজেন্টেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা সবসময় একটা বয়লার দেখিয়ে থাকি। বয়লার আমাদের কি উৎপন্ন করে? স্টিম উৎপন্ন করে। বয়লারের মূল কাজই হচ্ছে কি, সে একটি স্টিম উৎপন্ন করবে। ঠিক আছে, তো আমরা আজকে আলোচনায় চলে যাই। আমাদের আলোচনা হচ্ছে আজকে বয়লার ইন্সপেকশন। ইন্সপেকশন জিনিসটি কি সেটা হয়তো অনেকেই জেনে থাকবা। ইন্সপেকশন হচ্ছে কি পরিদর্শন, অর্থাৎ যখন কোনো একটি জিনিসকে বিভিন্ন মাধ্যমে পরিদর্শন করা হয়, পর্যবেক্ষণ করা হয়, সেটাই হচ্ছে কি ইন্সপেকশন। এই পর্যবেক্ষণটা আমি কেন করব? আমি পর্যবেক্ষণটা করব হচ্ছে বয়লারের কোনো সমস্যা, কোনো হচ্ছে যে ত্রুটি, তারপর হচ্ছে তার পারফরমেন্স, এই সব জিনিসগুলো যদি কোনো সমস্যা হয়, তাহলে আমি বয়লারকে পরিদর্শন করব, আমি ওই সমস্যাগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো বয়লার যদি আমার স্টিম প্রেশার কম থাকে, তাহলে যে কোনো একটা সমস্যার কারণে এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার সেই সমস্যাটি প্রথমে উদ্ঘাটন করে তারপর হচ্ছে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমার বয়লারকে পরিদর্শন করতে হবে। তো পরিদর্শন আমি বিভিন্নভাবে করতে পারি, সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে একজন প্রকৌশলী একটি বয়লারকে ইন্সপেকশন করতেছে, পরিদর্শন করতেছে। উনি বয়লারের ভিতরে যে টিউবগুলো আছে সেই জিনিসটা দেখতেছে যে সেগুলো ঠিক আছে কিনা। যে উনি যে পর্যবেক্ষণটা বা পরিদর্শনটা করতেছে সেটা হচ্ছে চাক্ষুষ পর্যবেক্ষণ, চাক্ষুষ পরিদর্শন। তিনি নিজের চোখে কোনো যন্ত্রাদির সাহায্য ছাড়াই নিজের চোখে সরাসরি পর্যবেক্ষণ করার চেষ্টা করতেছেন। তো এই জন্য এই পর্যবেক্ষণের নাম হচ্ছে চাক্ষুষ পর্যবেক্ষণ, অর্থাৎ ভিজুয়াল পর্যবেক্ষণ। তো শিক্ষার্থীবৃন্দরা, আমরা জানবো পরিদর্শনের বিভিন্ন প্রকারভেদ, যে বিভিন্ন ধরনের পরিদর্শন হতে পারে। যেরকম আমরা একটু আগে দেখলাম, একজন প্রকৌশলী তার নিজের চোখে পর্যবেক্ষণ করতেছে। তো এই পর্যবেক্ষণটা হচ্ছে চাক্ষুষ পর্যবেক্ষণ। এই চাক্ষুষ পর্যবেক্ষণ ছাড়াও আমাদের বিভিন্ন ধরনের যন্ত্র দিয়ে আমি পর্যবেক্ষণ করতে পারি।
বিভিন্ন ধরনের কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারি এই পর্যবেক্ষণ বা সমস্যা ফাইন্ড আউটের জন্য। তো যেমন কি ইন্সপেকশন বাই ইউজিং ডিফারেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, তো আমার বয়লারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তো এই সমস্যাগুলো ফাইন্ড আউট করার জন্য আমি বিভিন্ন ধরনের মেজারিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারি, যেগুলো দিয়ে কি আমি মাপজোক নিতে পারবো। যেরকম কি আমার টিউবটা ফেটে গেছে, তাহলে কি টিউব যদি একেবারে ফেটে যায়, ড্যামেজ হয়ে যায়, তাহলে কি টিউবটা আমার পরিবর্তন করতে হবে। তো এই টিউব পরিবর্তন করতে গেলে কি আমার টিউবের একটা কি নির্দিষ্ট মাপ আছে, তো সেই টিউবটা যদি আমি মাপতে যাই তাহলে কি আমার একটি মেজারিং ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হবে, ঠিক আছে। তারপর টিউবটা কত ব্যাসার্ধের ছিল, কত ব্যাসের ছিল, এইটা পরিমাপ করতে গেলেও কি আমার একটি মেজারিং ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হবে। তারপর হচ্ছে এই ভিজুয়াল ইন্সপেকশন, অর্থাৎ কি চাক্ষুষ যে পর্যবেক্ষণ আছে, এই চাক্ষুষ পর্যবেক্ষণকে কি আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ডাইরেক্ট ভিজুয়াল ইন্সপেকশন, অর্থাৎ কি সরাসরি চাক্ষুষ সরাসরি চোখে দেখে পর্যবেক্ষণ করবে, এখানে কোনো যন্ত্রপাতি ব্যবহার করবে না। তারপর হচ্ছে রিমোট ভিজুয়াল ইন্সপেকশন, এই ক্ষেত্রেও কি চোখে পর্যবেক্ষণ করবে কি, কিন্তু কি এর জন্য কি কিছু কি রিমোট ডিভাইস ব্যবহার করবে, ওটু কিছু ডিভাইস ব্যবহার করবে। যেরকম কি নর্মালি কি আমরা চোখে দেখে কোনো কিছু ফাটল বা কোনো সমস্যাতে নির্ণয় করে থাকি, তো এরকম হতে পারে যে এই চোখে দেখার পরিবর্তে আমি কি ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করতে পারি। ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করেও কিন্তু কি আমি সমস্যাটি ফাইন্ড আউট করতে পারি। তারপর হচ্ছে ট্রান্সলুসেন্ট ভিজুয়াল ইন্সপেকশন, তো এরকম বিভিন্ন ট্রান্সলুসেন্ট হচ্ছে কি এখানেও কি আমি কোনো মাধ্যম ব্যবহার করব ইন্সপেকশন বা পরিদর্শনের জন্য। রিমোট হচ্ছে যে ডাইরেক্ট করব, সেটার সাথে কি আমি কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করব আমার পর্যবেক্ষণের ক্ষেত্রে। আর ট্রান্সলুসেন্ট যে পর্যবেক্ষণ সেটি হচ্ছে কি এখানেও কিন্তু আমি ট্রান্সলুসেন্স বা বিভিন্ন ধরনের কি যন্ত্রের সাহায্যে কি আমি পর্যবেক্ষণটি করে থাকবো। ট্রান্সলুসেন্স চাক্ষুষ পরিদর্শন পরীক্ষা সাধারণত কি বয়লারের অভ্যন্তরে করা হয়ে থাকে। এটি হচ্ছে কি এই যে পরীক্ষাটা বয়লারের কি ভিতরের অংশে করা হয়ে থাকে। এ প্রকার টেস্টের জন্য কি কৃত্রিম দিক নির্দেশনামূলক আলো ব্যবহার করা হয়, অর্থাৎ ভিতরে যদি আমি পর্যবেক্ষণ করতে যাই তাহলে কি আমার ভিতরে যেহেতু অন্ধকার, তাহলে কি আলোর ব্যবস্থা করতে হবে, এই আলোটা আমি কৃত্রিমভাবে করে থাকি। তো এরকম কি ভিজুয়াল ইন্সপেকশনকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডাইরেক্ট, তারপর হচ্ছে রিমোট ভিজুয়াল, আর একটা হচ্ছে ট্রান্সলুসেন্ট ভিজুয়াল ইন্সপেকশন। তো এই রিমোট ভিজুয়াল ইন্সপেকশনটা কি? রিমোট ভিজুয়াল ইন্সপেকশন হচ্ছে কি ডাইরেক্ট চাক্ষুষ পরীক্ষা যেসব স্থানে করা যায় না, অর্থাৎ কি আমি সরাসরি চোখ দিয়ে যেসব স্থান আমি দেখতে পাই না, আমার চোখের ভালোভাবে দেখার একটা কি লিমিট আছে, হ্যাঁ, এই দূরত্বের সর্বোচ্চ হয়তো বা কি যে 1 ফিট 1.5 ফিট দূরত্ব পর্যন্ত আমি চোখ দিয়ে কি সূক্ষ্ম জিনিস দেখতে পাই। তো এই সূক্ষ্ম জিনিসের রেঞ্জের যদি বাইরে হয় সেই ক্ষেত্রে কি আমি আমার চোখ দিয়ে কি সেই সমস্যাটি কি ধরতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার রিমোট ডিভাইস ব্যবহার করতে হবে সেই সমস্যাটি দেখার জন্য। তো এটাই হচ্ছে কি রিমোট পর্যবেক্ষণ, অর্থাৎ কি মানুষের চোখ দিয়ে কি যেসব সমস্যার সমাধান করা যায় না তখন কিছু স্পেশাল টুলসের মাধ্যমে সেসব জায়গায় কি পরিদর্শন করা হয়, এটাই হচ্ছে কি রিমোট পর্যবেক্ষণ। এই রিমোট পর্যবেক্ষণের জন্য আমি যেসব যন্ত্রাদি ব্যবহার করে থাকি সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বোরোস্কোপ পরীক্ষা, টেলিস্কোপ পরীক্ষা, তারপর হচ্ছে মাইক্রোস্কোপ পরীক্ষা, তারপর হচ্ছে এন্ডোস্কোপ পরীক্ষা। তো এইসব যন্ত্রাদির সাহায্যে আমি এই রিমোট পর্যবেক্ষণটি করে থাকি। তো এটা দিয়ে সমস্যাটা কী হচ্ছে যে রিমুভ হিউম্যান ফ্রম পটেনশিয়ালি আনসেফ কন্ডিশন। তো যদি আমি এই রিমোট পর্যবেক্ষণ করি অর্থাৎ সরাসরি চোখে না করি তাহলে আমি যে সমস্যাটা পাবো, তো আমার চোখে দেখলে সরাসরি কি আমার চোখ বা আমার হিউম্যান বডি যদি কোনো কিছুর সাথে লেগে বা খুব কাছাকাছি গিয়ে কি আমি কোনো জিনিসের সমস্যা উদ্ঘাটন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি আমার হিউম্যান বডি বা হচ্ছে কি আমার চোখের কোনো সমস্যা হতে পারে, তো আমি আনসেফ অবস্থায় থাকি। যদি আমি রিমোট ডিভাইস ব্যবহার করি সেই ক্ষেত্রে কি আমি এই সমস্যাগুলোর মধ্যে পড়বো না। তারপর হচ্ছে কি আমি একটু দূর থেকে আমি সমস্যাটি সমাধান করতে পারবো, অর্থাৎ কি আমি সমস্যাটিকে ফাইন্ড আউট করতে পারবো যদি আমি রিমোট ডিভাইস ব্যবহার করি। তারপর হচ্ছে কি আমি হয়তো চোখ দিয়ে কি হচ্ছে উপরের দিকে দেখতে পারতেছি না, কিন্তু যদি আমি রিমোট এরকম ডিভাইসগুলো ব্যবহার করি, ডিভাইসগুলোর সাহায্যে পরীক্ষা করে আমি দেখি তাহলে কি আমি সেই পর্যবেক্ষণটি করতে পারবো। এটা হচ্ছে রিমোট ভিজুয়াল ইন্সপেকশন। আমরা এরকম কি রিমোট ভিজুয়াল ইন্সপেকশনে কি কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করব, ইনস্ট্রুমেন্টের সাহায্যে কি আমি রিমোট ভিজুয়াল ইন্সপেকশন করে থাকবো। যেমন কি
একটি টেলিস্কোপ ব্যবহার করতে পারি, আমি টেলিস্কোপ পরীক্ষার জন্য বোরোস্কোপ ব্যবহার করতে পারি, বোরোস্কোপ পরীক্ষার জন্য। তো এইসব যন্ত্রাদির সাহায্যে কি আমি রিমোট পর্যবেক্ষণ করতে পারি। তারপর হচ্ছে আমাদের যে জিনিসটি আলোচনার বিষয় সেটি হচ্ছে একটি বয়লার। একটি বয়লারকে আমার বিভিন্ন সময় চালানোর প্রয়োজন হয়, আবার প্রয়োজন অনুসারে কি বন্ধ করার প্রয়োজন হয়। তো বয়লারকে চালানো এবং বন্ধ করার যে নিয়মগুলো আছে সেগুলো কি একজন অপারেটরকে, একজন ইঞ্জিনিয়ারকে অবশ্যই কি জানতে হবে। নাহলে কি, যদি আমি বয়লার চালানোর যে সঠিক নিয়ম সেই নিয়ম যদি আমি ফলো না করি তাহলে যে সমস্যাটি হবে সেটি হচ্ছে যে আমার বয়লারে বিভিন্ন ধরনের ত্রুটি দেখা দিবে। যেরকম কি বয়লারের প্রাণ হচ্ছে পানি, হার্ট হচ্ছে পানি। এই পানির লাইন বা এই পানির পাম্প যদি আমি না চালিয়ে বয়লারকে চালু করে দেই তাহলে কি হবে, বয়লার আলটিমেটলি কি খুব ক্ষণিক সময়ের মধ্যে কি গরম হয়ে যাবে। তাহলে কি বয়লার দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তাহলে কি আমার বয়লার চালানোর যে উপযুক্ত নিয়মগুলো আছে সেই নিয়মগুলো অবশ্যই আমাকে ফলো করতে হবে। প্রথম কি করতে হবে, বয়লার চালু করার পূর্বে আমার জেনারেল যে রুলসগুলো আছে, আমার যে চেক পয়েন্টগুলো আছে, যে পানির বাল্বটা খোলা আছে কিনা, ঠিক আছে, পাম্পটা কি ঠিক আছে কিনা, তো এইসব জিনিসকে আমার দেখতে হবে। তারপর হচ্ছে মেইন স্টিম বাল্বটা কি খোলা আছে কিনা এটাও আমার দেখতে হবে, কারণ যখনই আমি বয়লার চালু করব তখন কি বয়লার থেকে স্টিম উৎপন্ন হতে কি শুরু করবে। তো এই স্টিম কি বের হওয়ার অবশ্যই কি একটি পথ থাকতে হবে। এই বের হওয়ার পথ যদি বন্ধ থাকে তাহলে কি বয়লার থেকে স্টিম বের হতে পারবে না। তো এই সব সমস্যা যদি হয় তাহলে কি আমার বয়লার বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকবে। তাহলে কি আমার বয়লার যখন আমি চালু করব অবশ্যই কি আমার স্টিম বাল্বটা কি ওপেন রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ওপেন দ্য ফিড ওয়াটার বাল্ব, আমি যেটা বললাম যে বয়লারে কি আমার পানি সরবরাহ কন্টিনিউ দিতে হবে। তো এই পানি সরবরাহ বাল্ব যদি বন্ধ থাকে তাহলে কি আমার বয়লার দুর্ঘটনার সম্মুখীন হবে, বয়লার এক্সপ্লোশন হতে পারে। তারপর হচ্ছে যে বয়লারে পানি সরবরাহ বাল্ব খুললেই হবে না, যে বয়লারে পর্যাপ্ত পরিমাণ পানি আছে কিনা। বয়লারে একটি ওয়াটার লেভেল ইন্ডিকেটর আছে, এই ওয়াটার লেভেল ইন্ডিকেটরের সাহায্যে আমি বয়লারের ভিতরে পানির পরিমাণ দেখতে পাই। তো এই পানির লেভেল সঠিক আছে কিনা সেই জিনিসটিকে আমাকে এনশিওর হতে হবে। পানির লেভেল সঠিক যদি না থাকে তাহলে সঠিক পরিমাণ পানি বয়লারে ফিল আপ করে তারপর হচ্ছে কি আমি বয়লারকে স্টার্ট দিব। তারপর হচ্ছে কি হোয়েন ফিলিং এ প্রেশার লেস বয়লার দ্য শাট অফ বাল্ব আফটার দ্য ফিড পাম্প মাস্ট বি থ্রোটল আদারওয়াইজ পাম্প মোটর উইল বি ওভারলোডেড। যখন কি বয়লারে কি প্রেশারটা কমে যাবে তারপর শাট অফ বাল্বটা ফিড ওয়াটার পাম্প মাস্ট বি কি থ্রোটল। যখন কি বয়লারের প্রেশার কমে যাবে তখন কি আমি আমার ফিড ওয়াটার পাম্পটা কি বন্ধ করে দিতে পারি, ঠিক আছে। না হলে কি এই মোটরটা কি ওভারলোডেড হয়ে যেতে পারে। তো এই সব জিনিস আমি খেয়াল করব বয়লার চালু করার পূর্বে। তারপর হচ্ছে আমি আরও যে জিনিসগুলো খেয়াল করবো হচ্ছে ওয়াটার লেভেল চেক করব বা ওয়াটার লেভেল গ্যাস চেক করবো। আমি ওয়াটার লেভেল চেক করছি কিন্তু ওয়াটার লেভেলের কি একটা প্রেশার থাকা উচিত, যে এই প্রেশার সে সবসময় কি মেনটেন করবে। তো এই প্রেশারটা দেখার জন্য কি আমি একটা ওয়াটার লেভেল গ্যাস ব্যবহার করি। এই ওয়াটার লেভেল গ্যাসে যদি সঠিক পরিমাণ প্রেশার না দেখায় তাহলে বোঝা যাবে কি হয়তো পাম্পে হয়তো বা কি ওয়াটার লাইনে কোনো লিকেজ বা অন্য কোনো সমস্যা আছে। সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার ওয়াটার লাইনের লিকেজ মেরামত করতে হবে অথবা কি ওয়াটার পাম্প মেরামত করতে হবে, বা অথবা দেখতে হবে কি আমার ওয়াটার বাল্বগুলো কি ফিড ওয়াটার বাল্বগুলো কি বন্ধ আছে কিনা। যদি বন্ধ থাকে তাহলে কিন্তু এই প্রেশার গেজে কোনো প্রেশার দেখাবে না। তারপর হচ্ছে ওয়াটার লেভেল কন্ট্রোল সিস্টেম আমার চেক করতে হবে। তারপর হচ্ছে কি আমার ফুয়েল চেক করতে হবে। যেরকম কি আমি বয়লারকে যখন পরিচালনা করব তখন কি আমার বাতাসের সাথে কি বয়লারে কি ফুয়েল প্রয়োজন আছে, সেটা কি কেরোসিন হতে পারে, ডিজেল হতে পারে, গ্যাস হতে পারে, তারপর হচ্ছে কোল হতে পারে। তো এই যে সব জ্বালানি আমি ব্যবহার করব এই জ্বালানির পরিমাণ সঠিক আছে কিনা সেই জিনিসটি আমাকে বয়লার চালানোর পূর্বেই কি এনশিওর হতে হবে। তারপর হচ্ছে বয়লার চালানোর পূর্বেই কি আমার কিছু জেনারেল রুলস আছে, সেফটি রুলস আছে, সেফটি ড্রেস আছে, সেগুলোকে আমাকে পরিধান করতে হবে, ঠিক আছে। এই সব জিনিস আমি মেনটেন করে তারপর হচ্ছে একটি বয়লারকে আমি স্টার্ট দিতে পারি। তারপর হচ্ছে কি আমার বয়লার স্টার্ট দেওয়া শেষ, বয়লার অপারেশনে আছে। তো একটা সময় আমার বয়লারকে বন্ধ করার প্রয়োজন হবে কাজের শেষে। তো এরকম অবস্থায় আমি বয়লারকে কিভাবে বন্ধ করব সেই জিনিসটি যদি কি আমরা লক্ষ্য করি তাহলে কি আমরা দেখতে পারবো। তো বয়লার যখন কি চলতে থাকবে
এই বয়লার কি স্টিম উৎপন্ন করতেছে। তো স্টিমের একটি প্রেশার আছে লাইনের মধ্যে। তো যখন আমি বয়লারটি বন্ধ করব, আমার অপেক্ষা করতে হবে স্টিম প্রেশারটা একেবারে শূন্যের কোঠায় নামার আগ পর্যন্ত কি আমি বয়লারকে বন্ধ করব না। ঠিক আছে, তাহলে কি প্রথম হচ্ছে কি আমার স্টিম প্রেশারটা একেবারে কি জিরো হইতে হবে। তো জিরো হবে, তারপর হচ্ছে কি বয়লারকে আমি আস্তে আস্তে কিছুক্ষণ আমি কি 2 থেকে 3 মিনিট আমি বয়লারকে নো লোডে চালাবো। ঠিক আছে, কোনো লোড আমি বয়লারকে দেবো না। তো নো লোডে চালিয়ে তারপর হচ্ছে কি বয়লারকে আমি আস্তে আস্তে বন্ধ করে দিব। এই বয়লারকে বন্ধ করার পর যখন বয়লার বন্ধ হয়ে যাবে, তখন বয়লারের যে বিভিন্ন ধরনের লাইন আছে, পানির লাইন আছে, তারপর হচ্ছে ফুয়েল লাইন আছে, তারপর হচ্ছে কি পাম্প আছে, এই সব জিনিসগুলো কি বন্ধ করতে হবে। তারপর হচ্ছে সর্বশেষে আমি বন্ধ করব কি স্টিম বাল্ব, অর্থাৎ যে বাল্ব দিয়ে কি বয়লার থেকে উৎপন্ন স্টিম আমার আউটপুট দিয়ে বাইরে বের হচ্ছিল, সেই বাল্বটাও কি আমি বন্ধ করে দেব আমার যখন বয়লার বন্ধ করা কি শেষ হয়ে যাবে। তো এরকমভাবে কি আমি একটি বয়লারকে চালু করতে পারি এবং হচ্ছে কি বন্ধ করতে পারি। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই বয়লার ইন্সপেকশন এবং অপারেশন সম্বন্ধে আলোচনা করতেছি। এই আলোচনার যদি কারো কোনো প্রশ্ন থাকে আলোচনা রিলেটেড, তাহলে আমাকে প্রশ্ন করতে পারো কমেন্টের মাধ্যমে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি একটি অন্য ডিভাইস নিয়ে তোমাদের সাথে সংযুক্ত আছি। তো আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি, অনেকে আমাকে কমেন্ট করেছে, তাদের রোল পর্ব শিফট জানিয়ে দিয়েছে। একজন লিখেছে যে কি বয়লার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্সের বইটাতে কোনো অধ্যায়ে সালের প্রশ্ন নাই। তো বয়লার সাবজেক্টটা আমাদের 3-4 বছর আগে ছিল না, যেহেতু নতুন বিষয়, সেজন্য কি এখানে কি সালের প্রশ্ন হয়তো তেমনভাবে দেয়া নাই। কিন্তু আমরা যে জিনিসগুলো পড়াচ্ছি এখন, আমি যে প্রসিডিওরগুলো পড়াচ্ছি, তারপর আমি যে প্রশ্নগুলো পড়াচ্ছি, এগুলো তুমি কি নোট ডাউন করতে পারো। এগুলো আমি ইম্পর্টেন্ট দেখেই পড়াচ্ছি। আর যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে সবই পড়তে হবে। ঠিক আছে, যদি তুমি পরীক্ষায় ভালোভাবে আনসার করতে চাও, যদি ভালোভাবে জানতে চাও, তখন সব পড়তে হবে। আর যদি কি তুমি শর্ট সিলেবাসে পড়ো, সেই ক্ষেত্রে কি তোমাকে রিস্ক নিতে হবে। নিজে নিজে বেশি পড়ো বা তুমি শিক্ষকের হেল্প নাও, তুমি নিতে পারো, কিন্তু সেই রিস্কটা কি তোমার উপর থেকে যাবে। তো এটা হচ্ছিল কি বয়লার শাটডাউন সিস্টেম। তো একটি বয়লারকে আমি যেভাবে চালু করব এবং যেভাবে বন্ধ করব সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। আশা করি কি বয়লার চালু এবং বন্ধ করার নিয়মগুলোকে আমরা জেনেছি। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে কি আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি থার্মাল শক। থার্মাল শক, থার্মাল শক জিনিসটা কি আসলে? মূলত কোল্ড ওয়াটার বা ঠান্ডা পানি যখন গরম পানিতে প্রবেশ করে, অর্থাৎ যখন কি আমি গরম পানিতে ঠান্ডা পানি কি ঢেলে দেই বা প্রবেশ করাই, তখন কি তাপীয় শক বা কি থার্মাল শক ঘটে। তখন কি এই ঠান্ডা পানিটা গরম পানিটা ঠান্ডা পানিকে অ্যাবজর্ব করতে সময় কি একটা শক অনুভূত হয়, সেটাই হচ্ছে কি থার্মাল শক। যখন আমি কি বয়লারের ভিতর কি আছে, আমার গরম পানি আছে, এই গরম পানির মধ্যে আমার ফিড ওয়াটার যেটা দিচ্ছি সেটা কি ঠান্ডা পানি। যদিও আমি ইকোনোমাইজারের সাহায্যে ইভাপোরেটর ইকোনোমাইজারের সাহায্যে কি আমি সেটাকে ঠান্ডা গরম করে দিচ্ছি কিছুটা, তো তারপরেও কিন্তু কি সেটার মধ্যে কি বয়লারের তুলনায় গিয়ে সেটা কি ঠান্ডা থাকে, ভিতরে যে পানিটা আছে তার তুলনায় গিয়ে সেটা ঠান্ডা থাকে। এই ঠান্ডা পানি যখন গরম পানির সংস্পর্শে আসে তখন কি একটি শক অনুভূত হয়, সেটাই হচ্ছে কি থার্মাল শক বা তাপীয় শক। যখন একটি বয়লার সম্পূর্ণ শক্তিতে পরিচালিত হয় তখন এতে কি সম্পূর্ণ বয়েলিং ওয়াটার পূর্ণ থাকে। সুতরাং হঠাৎ যখন একটি ঠান্ডা পানির সংস্পর্শে আসে তখন কি বয়লারের গরম পানির সাথে একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই সম্ভাব্য শক্তিশালী প্রতিক্রিয়ায় তাপীয় শক বা থার্মাল শক। তাপমাত্রার এই পরিবর্তনে বয়লারের অভ্যন্তরে যন্ত্রপাতিসমূহ কি দ্রুত বিস্তার এবং সংকোচন ঘটে থাকে। যেহেতু তাপমাত্রার একটি কি পার্থক্য আছে, এই তাপমাত্রার পার্থক্যের কারণে সবগুলো যন্ত্রের মধ্যে এই তাপমাত্রার একটি কি প্রভাব বা ইফেক্ট পড়ে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো কি বয়লার টিউব, বয়লার শিট, বাল্ব ফিটিংস এবং পাইপ। এই সব জিনিসের মধ্যে আমার যেহেতু পানিটা প্রবেশ করে, সেই সব জিনিসের মধ্যে কি আমার একটি প্রভাব পড়ে থাকে। যখন কি এই গরম পানির ভিতরে কি আমি ঠান্ডা পানি প্রবেশ করাই, তখন তাদের মধ্যে একটি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই তীব্র প্রতিক্রিয়াই হচ্ছে কি আমার থার্মাল শক। আশা করি থার্মাল শক সম্বন্ধে কি আমরা মোটামুটি ধারণা নিতে পারছি। তো শিক্ষার্থীবৃন্দরা, তারপর আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে কি ওয়াটার হ্যামারিং। ওয়াটার হ্যামারিং কি? দেখো,
যখন আমি একটি বয়লারকে অপারেশনে চালাই বা চালু করি, বা যখন একটি বয়লার রানিং অবস্থায় থাকে, তখন কি বয়লারের ভিতর কি বাষ্প কি বয়লারের ভিতর দিয়ে কি বা স্টিম আউটলাইনের ভিতর দিয়ে কি বাষ্প কি বাইরে বের হয়ে যায়। এই বাষ্প যখন বের হয়ে যায়, যখন আমি কি বয়লারকে বন্ধ করি, এই বাষ্পটা কি বাষ্পের প্রেশার আস্তে আস্তে একেবারে কমে যায়, সব বাষ্প কি মোটামুটি বের হয়ে যায়। বের হওয়ার পরেও কিন্তু আমার কিছু পরিমাণ কি বাষ্প বয়লারের কি যে আউট লাইন আছে সেই লাইনে কি থেকে যায়। তো বয়লার যখন কি বাষ্প উৎপন্ন করে সেটা কি একটি গরম বাষ্পটা কি আসলে একটি পানিকে যখন আমি তাপ দিই তখন কি বাষ্প উৎপন্ন হয়, স্টিম উৎপন্ন হয়। এই স্টিমটাকে একটি গরম বস্তু। এই গরম স্টিমকে যখন কোনো তাপ প্রদান করা না হয় বা তার মধ্যে যখন কোনো তাপ না থাকে তখন সেই স্টিমটি কি ঠান্ডা হয়। স্টিম যখন ঠান্ডা হবে তখন কি হবে, সেটি কি পানিতে পরিণত হবে, তাই না? প্রথম ছিল এখানে কি স্টিম। এই স্টিমটা যখন কি আমার আউটলাইন দিয়ে বের হয়ে গেছে, বয়লার আমি বন্ধ করে দিচ্ছি, তারপরও কি কিছু পরিমাণ কি স্টিম এই পাইপের মধ্যে কি থেকে যায়। এই পাইপের মধ্যে যখন কি স্টিম থেকে যায়, তখন এই পাইপে যখন কি তাপমাত্রা কমে যায়, তখন এই থাকা স্টিমটুকু আমার এরকম কি কনডেনসেট মানে যখন ঠান্ডা হয় তখন কি এরকম কি পানিতে পরিণত হয়। তো পানিতে পরিণত হয়ে কি সেটা কি স্টিমের মধ্যে কি বা এই লাইনের মধ্যে কি সেটা থেকে গেল, কিছু অবশিষ্ট স্টিম কি পানিতে পরিণত হয়ে গেল। এই পানিতে পরিণত স্টিম কি এই লাইনের মধ্যে নিচের অংশে থেকে গেল, যেহেতু কি পানি স্টিমের তুলনায় ভারী, স্বভাবতই সে কি নিচের অংশে থেকে যাবে। এই নিচের অংশ যখন থেকে যাবে, তারপর পুনরায় যখন আমি এই স্টিমকে বা এই বয়লারকে আমি যখন কি পরিচালনা করব, তখন কি এই লাইন দিয়ে কি আবার স্টিম প্রবাহিত হবে না, এই পাইপ দিয়ে এই পাইপ দিয়ে কি অবশ্যই কি আবার স্টিম প্রবাহিত হবে। তো এই প্রথম দিকে উৎপন্ন স্টিম যখন আসবে এই লাইনের মধ্যে, তখন কি হবে, এই যে নিচে জমে থাকা পানি, এই পানিকে স্টিম কি ধাক্কা দিবে না? অবশ্যই কি ধাক্কা দিবে। এই স্টিম যখন এই পানিকে ধাক্কা দিবে, তখন কি পানিটা কি হবে, সামনের দিকে গিয়ে বাধাপ্রাপ্ত হবে বা সামনের দিকে চলে যাবে। এই পানি, জমা থাকা পানি যখন স্টিম দ্বারা ধাক্কাপ্রাপ্ত হয়ে সামনের দিকে যাবে, তখন সামনে যে যদি সে কোথাও বাধাপ্রাপ্ত হয় সে তাকে কি ধাক্কা দিবে। তো ধাক্কা যে দেয়াটা, এটাই হচ্ছে কি ওয়াটার হ্যামারিং। অর্থাৎ কি যখন বয়লারের কি বাষ্পের লাইনগুলোকে ব্যবহার করা বন্ধ করা হয়, তখন কি আটকে থাকা বাষ্পের ঘনত্বের কারণে কি প্রধানত বাষ্প পাইপগুলোতে কি পানি জমা হয়। আবার কি উচ্চচাপীয় বাষ্প যখন ওই জমা পানির সংস্পর্শে ঘনীভূত হয়, তখন একটি শূন্যস্থান বা ভ্যাকুয়াম তৈরি করে এবং তৈরিকৃত বল খোলা বাল্বে অতি উচ্চ বেগে কি আঘাত আনে, যা বাল্বকে অথবা কি পাইপকে পুরোপুরিভাবে অথবা কি আংশিকভাবে কি ক্ষতি সাধন করে। ওয়াটার হ্যামারের দুর্ঘটনার কারণে কি অতীতে অনেক প্রাণ হারিয়েছে। এই স্টিম যখন কি অতি উচ্চ চাপের স্টিম যখন এই কনডেন্সেট পানিকে ধাক্কা দিবে, তখন এই কনডেন্সেট পানির সামনে যদি কোনো বাল্ব থাকে, সেই বাল্বটাকে ক্ষতিগ্রস্ত হতে পারে, ভেঙে যেতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে কি ওয়াটার হ্যামারিং। তাই এই দুর্ঘটনা রোধে কি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। ওয়াটার হ্যামার প্রতিরোধ করার সবচেয়ে কি গুরুত্বপূর্ণ উপায় হলো নতুন বাষ্প লাইন প্রবেশ করার পূর্বে বাষ্প লাইন হতে কি পানি সরিয়ে ফেলা। সেই জন্য আমার কি করতে হবে, যদি কি আমি কনডেনসেট বা জমাকৃত পানিকে সরিয়ে ফেলতে, তাহলে কি আমার ড্রেন যে বাল্বটা আছে, ড্রেন প্লাগটা আছে, সেই ড্রেন প্লাগটা খুলে দিতে হবে। ড্রেন প্লাগটা খুলে দিলে তার নিচের অংশে যে কনডেনসেট বা জমাকৃত পানি রয়ে গেছে সেই পানিটা কি বের হয়ে যাবে, তখন কি এই পাইপ দিয়ে স্টিম প্রবাহিত হতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে কি আমার ওয়াটার হ্যামারিং। যখন কি জমাকৃত পানিকে উচ্চ চাপের স্টিম ধাক্কা প্রদান করে, তখন তাদের মধ্যে যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেই ধাক্কার প্রভাবে, সেটাই হচ্ছে কি ওয়াটার হ্যামারিং। আশা করি যে ওয়াটার হ্যামারিং কি সেই জিনিসটাকে আমরা বুঝতে সক্ষম হয়েছি। তো শিক্ষার্থীবৃন্দরা, আমরা পরে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রুটিন অপারেশন অ্যান্ড চেক দ্য বয়লার। অর্থাৎ কি বয়লারকে যখন আমি পরিচালনা করব, তখন কি তার কিছু মেনটেনেন্স প্রয়োজন আছে। এই মেনটেনেন্সগুলো কি দৈনিক মেনটেনেন্স হতে পারে, তারপর হচ্ছে কি সাপ্তাহিক মেনটেনেন্স হতে পারে, মাসিক মেনটেনেন্স হতে পারে। ঠিক আছে, তো এই দৈনিক মেনটেনেন্সগুলো কি, যে আমার বিভিন্ন ধরনের কি প্রেশার গ্যাস আছে, এই প্রেশার গ্যাসগুলো কি ঠিকভাবে কাজ করতেছে কিনা, এটা হচ্ছে কি আমার দেখতে হবে প্রতিদিন। তারপর হচ্ছে কি
বয়লার ড্রামে পানি আছে কিনা, তারপর হচ্ছে ফিড ওয়াটার লাইন বয়লার চালানোর পূর্বে কি খোলা হয়েছে কিনা। তো এই সব জিনিস আমি প্রতিদিনই কি চেক করব, এগুলো হচ্ছে কি আমার দৈনিক মেনটেনেন্স। তারপর হচ্ছে বয়লারের কোনো পাইপ বা কোনো জায়গা দিয়ে কি লিকেজ হচ্ছে কিনা, সেই জিনিসটাকে আমি খেয়াল করব, প্রতিদিনই খেয়াল করব। এগুলো হচ্ছে কি আমার দৈনিক মেনটেনেন্স বা প্রতিদিনের রক্ষণাবেক্ষণ। তারপর হচ্ছে কি বয়লারের যে এরিয়া আছে সেই এরিয়াটা কি এরিয়ার সাথে অন্য কোনো কি বস্তু লেগে আছে কিনা, অন্য কোনো যন্ত্রাদি তার সাথে লেগে আছে কিনা, তারপর হচ্ছে কি বয়লারের আশেপাশে কোনো দাহ্য বস্তু আছে কিনা, এই সব জিনিসকে আমার কি সবসময় খেয়াল রাখতে হবে। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আরও যে জিনিসগুলো চেক করব, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কি টেম্পারেচার গ্যাস আছে, আমরা জানি কি বয়লারের স্টিম টেম্পারেচার আছে, তারপর হচ্ছে কি বয়লারের প্রেশার গ্যাস আছে, তারপর হচ্ছে কি ওয়াটার লেভেল ইন্ডিকেটর আছে। এই সব যন্ত্রাদি, যেসব যন্ত্রাদি আমাকে বয়লার সেফটির ক্ষেত্রে, এগুলো হচ্ছে কি বয়লার মাউন্টিং, বয়লারের নিরাপত্তা বিধানের জন্য কি আমি এই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে থাকি। তো এই ইনস্ট্রুমেন্টগুলো কি সঠিকভাবে কাজ করে কিনা, আমার প্রেশার গ্যাস সঠিকভাবে প্রেশার দিচ্ছে কিনা, তারপর হচ্ছে ওয়াটার লেভেল ইন্ডিকেটর সঠিকভাবে কি আমার লেভেল দেখাচ্ছে কিনা। তো এই সব জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। যদি আমি লক্ষ্য করি কোনো সিস্টেমে যেরকম কি ওয়াটার লেভেল ইন্ডিকেটর কি সঠিক পরিমাণকে ওয়াটার দেখাচ্ছে না আমাকে, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওয়াটার লেভেল ইন্ডিকেটরকে মেনটেনেন্স করতে হবে, মেরামত করতে হবে, অবশ্যই বয়লার চালু করার পূর্বে। তো এই সব জিনিস আমি কি প্রতিদিন প্রতিনিয়ত কি অবজার্ভ করব। ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখব যে বয়লারে স্বাভাবিকভাবে চলার কারণে যেসব নয়েজ হয়ে থাকে এর বাইরে কোনো নয়েজ হয় কিনা বা অস্বাভাবিক কোনো শব্দ হয় কিনা যখন কি আমার বয়লার চলতেছে। যদি অস্বাভাবিক কোনো শব্দ হয় সেই শব্দের কারণ উদ্ঘাটন করে কি আমার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এটা হচ্ছে কি আমার রুটিন মেনটেনেন্স, অর্থাৎ কি প্রতিদিনের কাজ। দেখো একজন কি প্রকৌশলী কি বিভিন্ন যে মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো আছে সেই সব মেজারিং ইনস্ট্রুমেন্টের সাহায্যে কি তিনি বিভিন্ন ধরনের পার্ট নিচ্ছে, যেরকম স্টিম প্রেশার যত থাকার কথা, এই স্টিম প্রেশারটা ঠিকভাবে কি আছে কিনা, তারপর হচ্ছে কি ওয়াটার লেভেল ইন্ডিকেটরে কি ঠিকভাবে কাজ করতেছে কিনা, তারপর হচ্ছে কি স্টিম টেম্পারেচার কত থাকার কথা সেরকম আছে কিনা, এরকম বিভিন্ন পার্ট সে নিয়ে তারপর হচ্ছে স্পেসিফিকেশন অনুযায়ী কি বা স্পেসিফিকেশনের সাথে কি সে মিলাচ্ছে। যদি কি স্বাভাবিকের চেয়ে কি তারতম্য ঘটে তখন বুঝতে হবে কি আমার সিস্টেমে কোনো সমস্যা আছে, তো সেক্ষেত্রে আমার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এইভাবে দৈনন্দিন আমি কিছু কাজ করে বয়লারকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে পারি। আমি কিছু রুটিন মেনটেনেন্স অর্থাৎ কি রুটিন চেক ওয়ার্ক আমি করব বয়লার যখন কি চলতে থাকবে। তারপর হচ্ছে সবসময় কি বয়লার রুমে থাকতে হবে। বয়লার যখন চলবে কি যে কোনো ধরনের সমস্যা হতে পারে, সমস্যার প্রথমেই যদি আমি পদক্ষেপ গ্রহণ করি তাহলে কি সেই সমস্যা কি সহজে কি সলভ করা সম্ভব। যদি সমস্যাটা কি বড় হয়ে দাঁড়ায় তারপরে কি যদি কি আমি পদক্ষেপ নিতে চাই সলভ করার জন্য, সেই ক্ষেত্রে কি আমার সলভ করাটাকে একটু কঠিন হয়ে যাবে। তো সবসময় কি আমার বয়লারকে অবজারভেশনে রাখতে হবে। এই জন্য কি বয়লার রুমে 24 আওয়ার একজন লোক থাকে যতক্ষণ পর্যন্ত কি বয়লার চালু থাকে। তারপর হচ্ছে যেরকম কি মান্থলি ইন্সপেকশন, আমার কিছু জিনিস আছে যেগুলোকে আমি প্রত্যেক মাসে মাসে চেক করতে পারি, যেগুলোকে আমার প্রতিদিন চেক না করলেও হয়। সেরকম কি যেরকম কি আছে যে কম্বাসন যে পাইপ আছে, এই কম্বাসন পাইপে কি ময়লা জমছে কিনা, তারপর হচ্ছে কম্বাসন পাইপে কোনো লিকেজ হয়েছে কিনা, তারপর হচ্ছে কি আমার ব্যান্ড পাইপে কোনো লিকেজ হয়েছে কিনা, তারপর হচ্ছে কি আমার বার্নার ঠিক আছে কিনা, এই সব জিনিস আমি কি প্রতি মাসে একবার হলেও কি চেক দিব। তারপর হচ্ছে কি আমি রিলিফ বাল্ব ডিসচার্জ পাইপ ঠিক আছে কিনা, যে ডিসচার্জ আমার সঠিকভাবে কি হচ্ছে কিনা, তো সেই জিনিসটাকে আমি প্রতি মাসে একবার হলেও কি চেক দিব। তারপর হচ্ছে কি কনডেনসেট যে ডেইন লাইন আছে, কনডেনসেট যে লাইনটা আছে বা ডেইন প্লাগটা আছে, এই ডেইন প্লাগ ভিতরে কি ময়লা জমে আছে কিনা, সেই সব জিনিসও কি আমি প্রতি মাসে অন্তত একবার করে চেক দিব। এই বয়লারের যে ডেইন প্লাগ আছে, তারপর হচ্ছে যে কনডেনসেট ডেইন বাল্ব আছে, তারপর হচ্ছে আমার কম্বাসনের জন্য যেসব জিনিস ব্যবহার করা হয় বার্নার, তারপর হচ্ছে টিউব, তো এইসব জিনিস আমি প্রতি মাসে একবার হলেও কি চেক দিব যে এইসব ঠিকভাবে কাজ করতেছে কিনা। তো এগুলো হচ্ছে কি আমার মান্থলি ইন্সপেকশন অফ বয়লার। তারপর হচ্ছে বয়লার আমাদের মেনটেনেন্স করতে হয়। তারপর হচ্ছে কি
রুটিন মেনটেনেন্স করতে হয়, তারপর হচ্ছে কি মাসিক মেনটেনেন্স আমরা করে থাকি। এরপরেও কিন্তু আমার ব্রয়লার দুর্ঘটনার সম্মুখীন হয়। তো তারপরেও যে ব্রয়লার দুর্ঘটনার সম্মুখীন হয় তার কিছু কি কারণ থাকতে পারে, যেসব কারণে কি ব্রয়লার এক্সপ্লোশন বা ব্রয়লার বিস্ফোরণ হয়। এই ব্রয়লার বিস্ফোরণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে ব্রয়লার কি পানির লেভেল কমে যাওয়া, পানির লাইন কি বন্ধ হয়ে যাওয়া। তারপর হচ্ছে যদি কি ব্রয়লারের যে অপারেট করতেছে তিনি যদি কি বিভিন্ন সমস্যার কথা বা মেসেজের কথা যদি না বুঝে সে অনুযায়ী যদি তিনি ব্যবস্থা না নিতে পারেন, যেরকম কি আমার ব্রয়লারে কি আমি দেখতে পাচ্ছি কি মেসেজ আছে বা হচ্ছে কি আমি দেখতে পাচ্ছি ওয়াটার লেভেল কমে গেছে। তো যে অপারেটর তিনি যদি না বুঝতে পারেন যে ওয়াটার লেভেল কমে গেলে কি করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তারপর হচ্ছে কি আমি যদি কি ব্রয়লারের যে অনুযায়ী কি মেনটেনেন্স করা উচিত ছিল 6 মাস, 1 মাস বা 1 বছর পরে যে মেনটেনেন্সগুলো আমার করা উচিত ছিল, সেই মেনটেনেন্সগুলো যদি কি আমি সঠিক সময়ে সঠিকভাবে কি না করি, তাহলেও কিন্তু আমার ব্রয়লার বিস্ফোরণ হওয়ার কি সম্ভাবনা থাকবে। তারপর হচ্ছে কি আমার যদি ব্রয়লারের সেফটি হচ্ছে অর্থে হচ্ছে কি নিরাপদ বাল্ব, তো এই সেফটি বাল্ব যদি কি সঠিক না থাকে, সঠিকভাবে কাজ না করে, তাহলেও কিন্তু আমার ব্রয়লার বিস্ফোরণের সম্ভাবনা থেকে যায়। তো এইসব কারণে কি আমার ব্রয়লার বিস্ফোরণ হতে পারে। তো এই বিস্ফোরণ ঠেকানোর জন্য এবং হচ্ছে ব্রয়লার ইফিসিয়েন্সি বৃদ্ধির জন্য আমি কিছু কি ব্যবস্থা নিতে পারি, যেসব ব্যবস্থা নিলে কি আমি ব্রয়লারের কি ইফিসিয়েন্সি এবং বিস্ফোরণ থেকে ব্রয়লারকে রক্ষা করতে পারি। তো ব্রয়লারকে বিস্ফোরণ থেকে রক্ষা করার জন্য যে জিনিসটা আমাকে করতে হবে, একজন দক্ষ অপারেটর নিয়োগ করতে হবে ব্রয়লার রুমে। তিনি যেন প্রাথমিক কোনো সমস্যা হলেই সে অনুযায়ী কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ব্রয়লারকে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে পারে। তারপর হচ্ছে যে ব্রয়লারে যে আমার মাসিক বা হচ্ছে কি আমার ডেইলি যে চেকগুলো করা দরকার, সেই চেকগুলো যদি কি আমি সঠিক সময়ে সঠিকভাবে সঠিক উপায়ে করে থাকি, তাহলে কিন্তু আমার দুর্ঘটনা অনেকাংশেই কি কমে যাবে। তারপরেও দুর্ঘটনা ঘটতে পারে, প্রত্যেকটা জিনিসেরই কি একটি লাইফ টাইম আছে, একটি জিনিসের লাইফ টাইম এক সময় না এক সময় কি শেষ হবেই, তাই না? তো তবুও কি আমি অনেক দুর্ঘটনা রক্ষা করতে পারবো যদি কি আমি রুটিন মেনটেনেন্স, তারপর হচ্ছে একজন দক্ষ অপারেটর ব্রয়লার রুমে নিয়োগ করে থাকি। তারপর হচ্ছে যেই সব জিনিস বা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আমি একটি ব্রয়লারের দক্ষতা বৃদ্ধি করতে পারি, তার মধ্যে অন্যতম হচ্ছে কি লোয়ার দ্য স্ট্যাক টেম্পারেচার। যে স্ট্যাক টেম্পারেচারটা যদি ব্রয়লারের যে টেম্পারেচারটা আছে, যে আউট টেম্পারেচারটা আছে, এই টেম্পারেচার যদি আমি কমায় নিতে পারি, তাহলে কি আমার ব্রয়লারের এফিসিয়েন্সি বৃদ্ধি হবে। আমরা কি জানি যে যদি কি তাপ বেশি হয় তাহলে কি তার এফিসিয়েন্সিটা কি কমে যায়। তারপর হচ্ছে আমি যদি সঠিক ইকোনোমাইজার ব্যবহার করি, তাহলে কি আমার ব্রয়লারের এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে। ইকোনোমাইজার কি করে? ইকোনোমাইজার হচ্ছে কি পানিকে সে কিছুটা কি গরম করে দেয়। এই গরম করে দেওয়ার ফলে কি আমার জ্বালানি খরচ কমবে এবং ব্রয়লারের কি দক্ষতাও কি বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে টার্ন দ্য বার্নার রেগুলারলি। প্রত্যেক দিন কি আমার ব্রয়লারের যে বার্নার আছে, এই বার্নারকে আমার চালু রাখতে হবে, সচল রাখতে হবে, তাহলে আমি বার্নার দ্বারা কি ভালো আউটপুট কি পেয়ে থাকবো। হ্যাঁ, তো এই সব জিনিস যদি আমি করি, তারপর হচ্ছে কি এতে করে কি আমি ব্রয়লার এফিসিয়েন্সি বৃদ্ধি করতে পারবো। তারপর হচ্ছে ইনস্টলে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। এই ফ্রিকোয়েন্সি ড্রাইভ যদি কি আমি ইনস্টল করি ব্রয়লারে, তাহলেও কি আমি ব্রয়লার এফিসিয়েন্সি বৃদ্ধি করতে পারবো। তারপর হচ্ছে ইনক্রিজ দ্য ব্রয়লার এফিসিয়েন্সি ইনসুলেট ইউর বাল্ব। মানে যেসব ধরনের বাল্ব আছে ব্রয়লারে, এই বাল্বগুলো যদি সঠিক উপায়ে যদি 100% খুলে যায় বা খুলে থাকে, তাহলে কিন্তু আমার ব্রয়লার এফিসিয়েন্সি কি বৃদ্ধি হবে। যেরকম কি মনে করো যে ওয়াটার বাল্ব যেটা আছে, এই ওয়াটার বাল্বটা হয়তো 100% খুলতেছে না, তাহলে কি কম পরিমাণ কি ওয়াটার ভিতরে প্রবেশ করতেছে, তো আমার ওয়াটারের ঘাটতি হচ্ছে, সেই ক্ষেত্রে কি আমার বয়লার এফিসিয়েন্সি কি কমে যাবে। তারপর হচ্ছে কি যে সাইটে বা যে দিকে কি আমার বয়লার হচ্ছে কি অগ্নি প্রজ্বলন হয়, বার্নার সাইট, সেই বার্নার সাইটটাকে আমার সঠিক সময় কি পরিষ্কার করতে হবে। তারপর হচ্ছে কি প্রিহিট কম্বাসন এয়ার, যে এয়ারটা আমি বয়লারের ভিতরে প্রবেশ করবো, তাকে যদি আমি পূর্বে কি কিছুটা গরম করে দিতে পারি, তাহলে কি আমি বয়লার থেকে আমি বেশি পরিমাণ কি আউটপুট পেতে পারি। তারপর হচ্ছে কি কন্ট্রোল ব্লো ডাউন রেট। এই ব্লো ডাউন রেটটাকে আমি কন্ট্রোলে যদি রাখতে পারি, সেই ক্ষেত্রেও কিন্তু কি আমি বয়লার এফিসিয়েন্সি বৃদ্ধি করতে পারি। তো এইসব পদক্ষেপ যদি কি আমি নিই একটি বয়লার পরিচালনার সময়, তাহলে কি আমি বয়লার এফিসিয়েন্সি কি বৃদ্ধি করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই ছিল পাঠ পরিকল্পনা। এই পাঠ যদি বা এই পাঠ সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকেই ক্লাসে থাকার কথা ছিল, হয়তো বা তোমাদের কাছে মেসেজটা ঠিকভাবে পৌঁছায়নি। আসলে আমাদের বিভিন্ন পরীক্ষার ডিউটি বা বিভিন্ন কাজ থাকার কারণে আমরা
ক্লাসে সময় মতো আসতে পারি না, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের ক্রাফট ইনস্ট্রাক্টর যারা নতুন জয়েন করে তাদেরকে আমরা ট্রেনিং দেওয়াচ্ছি, এরকম বিভিন্ন কাজ আমাদের আছে অফিসিয়াল। তো সেই সব কারণে হয়তো কি আমরা সঠিক সময়ে ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না। তো সেই ক্লাসগুলো আমরা অন্য সময়কে নেওয়ার চেষ্টা করি, হয়তো সেই সময়ের মেসেজটা হয়তো সবার কাছে পৌঁছায় না। তো এই জন্য হয়তো কি পার্টিসিপেন্ট বা শিক্ষার্থীর সংখ্যা কম। তো এই ক্লাসটি বা এই পাঠ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। আর যদি পাঠ সম্বন্ধে কোনো প্রশ্ন না থাকে তাহলে এই ক্লাসটি এই সময়ে কেউ যদি না দেখে থাকো, পরবর্তী সময়ে দেখতে চাইলে তোমাকে ভিজিট করতে হবে facebook/ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাস, এই সাইটটিতে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা যে পাঠ সম্বন্ধে আলোচনা করলাম, তো তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই পাঠ সম্বন্ধে তোমরা বাড়িতে পড়াশোনা করবে। বয়লার অপারেশন অ্যান্ড কি পরিদর্শন, যে একটি বয়লার কীভাবে কি আমি পরিদর্শন করতে পারি এবং কি বয়লার কী প্রক্রিয়ায় কি আমি অপারেশন করলে বয়লার থেকে আমি সবচেয়ে বেশি পরিমাণ কি আউটপুট পেতে পারি। তো সেই সম্বন্ধে তুমি বাড়িতে পড়াশোনা করবে। আর পরবর্তী আমার যে ক্লাস হবে, পরবর্তী যে ডেট দেওয়া আছে, যদি পরীক্ষার ডেটই না থাকে তাহলে কি সেই সময়ে ক্লাস হবে। তো পরবর্তী ক্লাসে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট অফ বয়লার। বয়লারে কি আমি যে পানি ব্যবহার করি সেই পানিকে কীভাবে ট্রিটমেন্ট করে, কীভাবে বিশুদ্ধ করে আমি তারপর হচ্ছে কি বয়লারে ব্যবহার করব, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই নিরাপদে থাকবে, সাবধানে থাকবে এবং মহামারী থেকে দূরে থাকবে। তো সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।